কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হবে, বিসিএস ক্যাডার হইতে হবে। প্রশ্ন পাইলা দিয়ে বললা কি প্রশ্ন, এটা ভয় পেয়ে গেছো, এই পোস্টমর্টম করে মনে করো একটা অংশ বের করে নিছি। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ফিজিক্স। তো ফিজিক্সে দেখো প্রথম অধ্যায় আছে হচ্ছে ভৌত রাশি এবং পরিমাপ। ভৌত রাশি এবং পরিমাপ অধ্যায়টা যখন তুমি শুরু করবা, প্রথমে ত্রুটি নির্ণয় করার সিস্টেমটা তুমি শিখে নিবা, শতকরা ত্রুটি নির্ণয় করা। তোমাকে বলে দিতে পারে যে একটা গোলকের ব্যাসার্ধ নির্ণয়ের ত্রুটি এত, তাহলে আয়তন নির্ণয়ের ত্রুটি কত, বা আয়তন নির্ণয়ের ত্রুটি এবং ভর নির্ণয়ের ত্রুটি দেওয়া আছে, ঘনত্ব নির্ণয়ের ত্রুটিটা কত হবে। তো এই সিস্টেমটা তুমি শিখে নিবা। তারপরে শিখবা হচ্ছে মাত্রা। মাত্রা কিভাবে নির্ণয় করে, কাজের মাত্রা বলতে পারে, যে বলের মাত্রা কি হবে, এই ধরনের প্রশ্ন থাকতে পারে। তারপরে শিখবা হচ্ছে একক, প্রত্যেকটা রাশির একক কোনটার কি হবে সেটা শিখে নিবা। তারপরে শিখবা হচ্ছে আমরা কনভার্সন কিভাবে করি। মনে করো মাইক্রোমিটার আছে, মাইক্রোমিটার থেকে ন্যানোমিটার করতে হবে, অথবা আমার পিকোমিটার করতে হবে। তো আমি কিভাবে করব, কিলোমিটার থেকে সেন্টিমিটার কিভাবে করব। তো এগুলো করার পর তুমি চাইলে যে এই অধ্যায়ের কিছু আছে জ্ঞানমূলক প্রশ্ন আছে, যেমন ক্যালকুলাসকে আবিষ্কার করে, ফটো ইলেকট্রন ক্রিয়াকে প্রথম আবিষ্কার করে, তারপরে থাকতে পারে যে ম্যাক্সওয়েলের তত্ত্ব নিচের কোনটি। এই জিনিসগুলো তুমি চাইলে পড়ে নিতে পারো। তুমি যদি একবার প্রশ্ন ব্যাংকটা দেখো, প্রশ্ন ব্যাংকের যে প্রথম অধ্যায়টা আছে যে ভৌত রাশি এবং পরিমাপ, তুমি দেখবা যে প্রথমে আছে শতকরা নির্ণয়ের যে প্রবলেমগুলো, এগুলো কিন্তু আছে শতকরা ত্রুটি নির্ণয়ের প্রবলেম। একটা আছে হচ্ছে যে স্ক্রু গেজের একটা প্রবলেম আছে, এটা তুমি 9-10-এ শিখে আসছো, এটা তুমি পারবা। বাকি দেখো মাত্রা নির্ণয়েরগুলো আছে জ্ঞানমূলক, এই যে কোন বিজ্ঞানী ক্যালকুলাস আবিষ্কার করেন, এই প্রশ্নটা আসছে। আর বাকি হচ্ছে নর্মাল এই যেগুলা বললাম এগুলোর মধ্যে থেকে প্রশ্ন আসছে, তুমি যদি একবার চেক করো তাহলে তুমি বুঝতে পারবা। তারপরে আছে হচ্ছে ভেক্টর অধ্যায়ে তুমি আসো। ভেক্টর অধ্যায়ের কমন প্রশ্নগুলোর মধ্যে একটা হচ্ছে যে আমার একটা ভেক্টর হচ্ছে বি আর একটা ভেক্টর এ ভেক্টরের কতটুক অংশ বি ভেক্টরের উপর আছে, মানে হচ্ছে লম্ব উপাংশ কতটুক, এতটুকুর পরিমাণ তোমার কাছে নির্ণয় করতে জানতে পারে, মানে ডট প্রোডাক্টের ইউজ সম্বলিত যে জিনিসগুলো আছে। তারপরে এখানে থিটার মান কত হবে এটা জানতে চাইতে পারে। তো তুমি ডট প্রোডাক্টটা শিখে যাবা। ক্রস প্রোডাক্টটা একটু জটিল হয়ে যায়, মানে নির্ণয় দিয়ে ওটা নির্ণয় করতে হয়, তো ওটা না আসার সম্ভাবনা বেশি। মানে সূত্রটা শুধু আসতে পারে যে তোমাকে বলে দিতে পারে এ ডট বি এটার মান কত, বা এ ক্রস বি এটার মান কত। তাছাড়াও তুমি এই জিনিসগুলো পড়বা যে এ ডট এ ভেক্টর আর এ ক্রস এ ভেক্টর এগুলোর মান কি হবে, বা আই এগুলো যদি রিপ্রেজেন্ট করি, মনে করো আই ভেক্টর, আই ক্রস আই ভেক্টর, অথবা আই ক্রস জে, আই ডট জে ভেক্টর, এগুলো কি হবে। তো প্রত্যেকটা সিস্টেমটা শিখে যাবা। তাহলে এইটা হচ্ছে তোমার এই যে ভেক্টরের। তারপরে তুমি নৌকা পারাপারের যে অঙ্কগুলো আছে ওটা একবার দেখতে পারো, ওগুলো সৃজনশীলে আসে, তবু একবার সূত্র দেখতে পারো যে মনে করো স্রোতের বেগ হইতেছে ইউ, এর দ্বিগুণ বেগ 2u বেগে একটা নৌকা নদী পারের জন্য রওনা হলো, সে সোজাসুজি পার হলো, তাহলে স্রোত এবং নৌকার মধ্যবর্তী কোণটা কত হবে। ডাইরেক্ট এটা কিন্তু 120 ডিগ্রি বলে দেওয়া যায়, তো এটা তুমি শিখে নিতে পারো। তো নৌকা নির্ণয়ে যা আছে একবার রিভিশন দিলেই তোমার কমপ্লিট হয়ে যাবে। তুমি তারপরে শিখতে পারো যে কোন অ্যাঙ্গেলে ছাতা ধরতে হবে, ছাতা ধরার যে ম্যাথটা আছে না, ওটা একবার রিভিশন দিবা, তো তাহলে কমপ্লিট হয়ে যাবে। সাথে আরেকটা এক্সেপশন আসছিল, যে মনে করো যে ডাইভারজেন্সের একটা ম্যাথ আসছিল, সচরাচর এই ম্যাথগুলো কিন্তু আসে না, তো হঠাৎ একটা ম্যাথ দিছে যে ডাইভারজেন্স নির্ণয়ের ক্ষেত্রে যে ডট প্রোডাক্ট করি আমরা, তো ওই ডট প্রোডাক্টের একটা ম্যাথ। তুমি ডাইভারজেন্স এবং কার্ল এটা একটু দেখে যাবা। এখানে দেখবা যে বইয়ের শেষে তোমার লেখা আছে, কয়েকটা লাইন লেখা আছে ডাইভারজেন্স সম্পর্কে বলো, এবং কার্ল সম্পর্কে 3-4টা করে লাইন লেখা আছে, যে কখন সলিনয়েড হবে, কখন আয়তন বাড়বে, কখন আয়তন কমবে, এই জিনিসগুলো বলা আছে। তুমি একবার কিন্তু রিডিং পড়ে যাবা, ওই জিনিসটা দেখে যাবা। তো এতটুক পড়লেই মোটামুটি ভেক্টরের কমপ্লিট হয়ে যাবে। সাথে তোমার যে লব্ধি নির্ণয়ের যে বিষয়টা আছে, এগুলো তুমি কিন্তু ম্যাথে শিখছো, বা বলতে পারো যে অনেকবার প্র্যাকটিস করা হয়েছে। লব্ধি নির্ণয়, লব্ধির দিক নির্ণয়, ট্যান থিটা দিয়ে যে দিক নির্ণয় করে, তো এগুলো নিয়ে নার্ভাস হওয়ার দরকার নেই, তুমি এমনি পারবা। সূত্রটা মনে রাখবা, পি স্কোয়ার ইজ আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। তো এখানে তোমাকে বলে দিতে পারে যে কোনো একটা বলের দ্বিগুণ হইতেছে আমার লব্ধি, অথবা একটা বল আর একটা বলের অর্ধেক, মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি, তোমার লব্ধির মান কত, এরকম আসতে পারে, তুমি পারবা, সমস্যা নেই।
তোমার বলবিদ্যায় আসতে গেলে সবচেয়ে বেশি যদি বলি ইউজ হয় হচ্ছে এফ ইজ ইকুয়াল টু এম এ এমসিকিউ এর ক্ষেত্রে এই সূত্রটা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি। সাথে আছে ভরবেগ। তুমি এই সূত্রের যেসব ছোট ছোট ম্যাথগুলো আছে এগুলো একবার করে ট্রাই করবা। ভরবেগটা তুমি দেখবা, যেমন মনে করো একটা রাইফেল থেকে গুলি ছোড়া হলো, তো পশ্চাৎ বেগটা কত হবে এই রাইফেলের, তো এইটা আসতে পারে। অথবা নৌকা থেকে একটা মনে করো নৌকার ভিতরে এক মাঝি ছিল, মাঝি লাফ দিল, তাহলে নৌকা পিছন দিকে কত বেগে সরে আসবে। তো এই বেগ এগুলো কিন্তু আগেই তুমি শিখছো, তো এইরকম আসতে পারে। সাথে রকেটের ম্যাথটা দেখবা। রকেটের মানে যেহেতু হাতে করা যায়, মানে কাটাকাটি করে সংক্ষেপে করা যায় রকেটের যে সূত্রটা বইয়ের ভিতরে আছে, তো তুমি ওই রকেটের ম্যাথটা করবা। সাথে ব্যাংকিং কোণ ট্যান থিটা ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর থিটা, এই যে সূত্রের যে প্রয়োগটা আছে এটা শিখবা। এখানে দেখো জি এর মান কিন্তু 9.8, তো তুমি হাতে যখন ক্যালকুলেশন করবা তো এটা বসায় কিন্তু ক্যালকুলেশন করা কঠিন হবে। তুমি চাইলে জিটাকে 10 ধরে হিসাব করতে পারো, তো ওই কাছাকাছি মান চলে আসবে। হাত দ্রুত হিসাব করতে কিন্তু গেলে কাজে দিবে। সাথে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হইতেছে জড়তার ভ্রামক, যে আই আছে, আইয়ের প্রত্যেকটা আইয়ের মান তোমাকে মুখস্থ রাখতে হবে। যে একটা গোলকের ক্ষেত্রে জড়তার ভ্রামক কত, একটা রিং এর ক্ষেত্রে কত, বা একটা ডিস্কের ক্ষেত্রে কত, বা একটা যদি ফাঁপা সিলিন্ডারের কথা চিন্তা করি তখন কত হবে। তো এই প্রত্যেকটা মান তুমি মনে রেখে যাবা, কারণ সূত্র দিয়ে দিতে পারে যে এর কত, জড়তার ভ্রামকটা কত হবে। তুমি এতটুকু যদি পড়ো তাহলে মোটামুটি কমপ্লিট হয়ে যায়। ফ্রিকশনের ইয়েটা করার কোনো দরকার নেই, ফ্রিকশনটা কঠিন হয়ে যাবে। এটা যেহেতু ইঞ্জিনিয়ারিং ভার্সিটি না, তো ফ্রিকশন টাইপের কোশ্চেন, ফ্রিকশন দিয়ে কোশ্চেন না আসার সম্ভাবনা বেশি। তা চাইলে সূত্রর একটা দুইটা ইউজ কিন্তু দেখে যাইতে পারো ফ্রিকশনের। কাজ ক্ষমতা শক্তি অধ্যায়, এটা তুমি যদি নাও পড়ো তাও চলবে, কারণ এখান থেকে ছোট প্রবলেম বলতে গেলে যে যেমন আমরা জানি পটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জির দ্বিগুণ হবে কত উচ্চতায়, বা পটেনশিয়াল এনার্জি অর্ধেক হবে টোটাল এনার্জির কত উচ্চতায়। এই ধরনের ম্যাথ কিন্তু তুমি অনেকবার করে আসছো, এগুলো আসতে পারে। আবার ক্ষমতা নির্ণয় করো, এই ধরনের ম্যাথ আসতে পারে। কাইনেটিক এনার্জি কত হবে, ভরবেগ যদি দ্বিগুণ করি তাহলে কাইনেটিক এনার্জি কত পরিবর্তন হবে, বা ভর যদি অর্ধেক করা হয় ভরবেগের মধ্যে যদি কোনো পরিবর্তন না আনা হয় তখন আমার গতিশক্তির কি পরিবর্তন হবে, গতিশক্তি কি অবস্থায় থাকবে, এই জিনিসগুলো একটু দেখবা। নৈবেত্তিকে দেখবা বইয়ের শেষে যে নৈবেত্তিকগুলো আছে ওখানে এইসব প্রশ্নের ইউজ আছে, তো অ্যাপ্লাইগুলো আছে কিন্তু ওখানে, তুমি ওগুলো যদি একবার করো তাহলে তোমার প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে যে একটা কমন সূত্র হচ্ছে এ সাইন ওমেগা টি, এই রকম একটা সূত্র দিয়ে বলতে পারে যে তোমার কৌণিক বেগ কত, বা সর্বোচ্চ বিস্তার কত, পর্যায়কাল কত। এই যে সিস্টেমটা কখন কি কোনটা ইউজ করতে হয়, কোনটার মান কি হয়, এটা একটু তুমি রিভাইজ দিবা। তো বইয়ে এরকম নৈবেত্তিক পাবা, তুমি একবার রিভাইজ দিয়ে নিবা। তারপর পর্যায়কালে যে অনুপাতগুলো আছে না, যে আমার যদি দৈর্ঘ্য বৃদ্ধি পায়, মনে করো একটা সরল দৈর্ঘ্য ইউজ করতেছি, এর দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে, তখন পর্যায়কালের কি পরিবর্তন হবে। অথবা বলবে যে আমার অভিকর্ষ ত্বরণ অর্ধেক হয়ে গেছে, তখন আমার পর্যায়কাল কত হবে। এই সিস্টেমটা জানবা, যে পর্যায়কাল একটা অপরটার কত গুণ হবে, কি হবে, এই জিনিসটা জানবা। আসল কথা হইতেছে ফিজিক্সের ক্ষেত্রে তোমার সূত্রটাই মুখস্থ রাখতে হবে। পুরো সূত্র যদি তুমি মুখস্থ রাখতে পারো তো তাহলে ফিজিক্সের মনে করো যে সব ম্যাথ তুমি পারবা, আর বাকিটা হচ্ছে ইউজের উপর। আর পর্যায়কালের তো দেখো পর্যায়কালটা এই সূত্র বেস প্রশ্নগুলোই আসবে, তুমি পারবা সহজে। এখান থেকে আর তেমন কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নাই। আরেকটা আছে যে স্লো হবে না ফাস্ট হবে ঘড়ি, ওটাই কিন্তু এই অনুপাতের মধ্যে দিয়ে হিসাব করা হয়, তো ওখানে তুমি একবার পড়ে নিবা তাহলে হয়ে যাবে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে তুমি পিভি ইজুকাল টু এনআরটি, এই সূত্রটার ইউজটা জানবা, যে কিভাবে আমরা হিসাব করি। আয়তন সেম রাখে চাপকে দ্বিগুণ করা হইলে কি কি পরিবর্তন হয়, টেম্পারেচার ঠিক রাখবো তাহলে আয়তন এবং চাপের মধ্যে সম্পর্ক কি হবে, এই জিনিসটা জানবা। আর সাথে আরএমএস বেগ নির্ণয় করে কিভাবে মান দিয়ে, ওই জিনিসটা জানবা। তুমি যদি প্রশ্ন ব্যাংকটা দেখো, ও প্রশ্ন ব্যাংকে আদর্শ গ্যাসটা তুমি যদি পাতাটা দেখো, আদর্শ গ্যাসের প্রথম প্রশ্নটাই এখানে আসে হচ্ছে তোমার যে বেগ তিনটা দেওয়া আছে 25 ডিগ্রি, 30 ডিগ্রি, 35 ডিগ্রি। মূল
গড় বর্গবেগ কত হবে? এই প্রশ্নটা দেখছো ও আরএমএস নির্ণয়ের কিন্তু আসছে। তো তাহলে যদি আরএমএস নির্ণয়ের প্রশ্ন আসে তো সম্ভাব্য বেগ নির্ণয় করতেও বলতে পারে, বা বলতে পারে যে নিচের কোন সূত্রটি সম্ভাব্য বেগের ক্ষেত্রে ইউজ করা হয়। তো তুমি ওই জিনিসটা শিখতে পারো যে প্রত্যেকটা সূত্র। সাথে দেখবা বইয়ে অনুপাতের একটা বিষয় আছে, যেমন সি আরএমএস বেগ, তারপর হচ্ছে সি সম্ভাব্য বেগ, তারপরে হচ্ছে সি গড় বেগ। এই তিনটার অনুপাত কি, এই অনুপাতটা একটু মুখস্থ করে নিবা যে অনুপাত কত হবে। তাছাড়া বাকি যে প্রশ্নগুলো আছে দেখবা যে সহজে পারবা, যেমন এই যে পরম শূন্য তাপমাত্রা হলো, এগুলো কিন্তু তোমার নর্মাল নৈর্ব্যক্তিক তুমি আগে থেকে বারবার পড়ছো কিন্তু এগুলা। অনুসময়ের গতিশক্তিগুলো কি, গতিশক্তি তো জানো, একটা অণু স্বাধীনতার মাত্রার জন্য গতিশক্তি কত হয়, হাফ kt। তো এই জিনিসগুলা তুমি একবার চাইলে দেখতে পারো। আর এই যে ধ্রুবক, একক কি, এই জিনিসগুলা তুমি এই যে প্রথম অধ্যায় যখন পড়বা তখন এগুলা পড়ে নিবা। তো এত টেনশন নেওয়ার কারণে সহজ প্রশ্নগুলো এগুলা। তো এই হলো তোমার আদর্শ গ্যাসের প্রস্তুতি। তারপর তুমি যদি এই তাপ গতিবিদ্যার যদি প্রবলেমগুলো দেখো, তাপ গতিবিদ্যার ক্ষেত্রে প্রথমে যে সেলসিয়াস স্কেল থেকে ফারেনহাইট স্কেল এবং ফারেনহাইট থেকে কেলভিন স্কেলে কিভাবে নিয়ে যাওয়া হয়, যে সূত্রটা আছে সূত্রটা শিখবা এবং মনে রাখবা যে কোন কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের তাপমাত্রা সেম, যেমন 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এখানে 40 ডিগ্রিতে -40 ডিগ্রি সেলসিয়াস এবং ফারেনহাইটের স্কেল একই পার্ট দেয়। এই জিনিসগুলো মনে রাখবা। উষ্ণতা মিতিক ধর্ম কোনগুলা, এগুলো মনে রাখবা। তো এগুলো পড়বা। সাথে এখানে দেখো আছে হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে যে মনে করো টায়ার হঠাৎ ফেটে গেছে, এটা কি ধরনের প্রক্রিয়া। আবার এমন প্রশ্ন আসতে পারে যে নিচের কোন সূত্রটি রুদ্ধতাপীয় প্রক্রিয়াকে সমর্থন করে, পিভি গামা ইকুয়াল টু কে, এইরকম ফর্মুলা অপশনে দিতে পারে। অথবা দিবে যে কোন ক্ষেত্রে কৃতকাজ শূন্য হয়, 4টা প্রসেস আছে না, কোনটার মধ্যে কৃতকাজ শূন্য হয়, এই জিনিসটা মাথায় রাখবা যে কখন শূন্য হয়, কখন এনট্রপি শূন্য হয়। তাপের আদান প্রদান পরিবেশের সাথে হয় না কোন প্রক্রিয়ায়, এবং কোন প্রক্রিয়ায় অন্তস্থ শক্তির কোনো পরিবর্তন হয় না। আবার রেফ্রিজারেটরের যে তোমার কৃতকাজের যে সহগটা আছে, দেখবা যে বইয়ের মধ্যে আছে যে আমরা যে সহগ নির্ণয় করি, ওই যে একটা আছে, তো ওই জিনিসটা একটু দেখে নিবা। তো এগুলোই, আমি ম্যাথটা দেখাইতে পারতেছি না, ম্যাথটা চাইলে লিখে দিতেছি না, খালি আমি বলতেছি বইয়ে তো আছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তো একটু দেখলেই মোটামুটি তাপ গতিবিদ্যা হয়ে যাবে। চলতরিতের ক্ষেত্রে তোমার যে রোধ আছে, রোধ নির্ণয় যে সূত্রটা আছে না, আর ইকুয়াল টু রো এল বাই এ, এখানে থেকে প্রশ্ন কি আসে যে তোমার দৈর্ঘ্য যদি দ্বিগুণ করি 3 গুণ করি তাহলে রোধের কি পরিবর্তন হবে, এই সূত্রের ইউজ দিয়ে, মানে একটা সূত্র যদি মনে রাখো তাহলে তুমি ওই যে চেঞ্জ করে তুমি বের করতে পারবা যে রোধ কোথায় কীরকম। যেমন যদি বলতে পারি যে ক্ষেত্রফল অর্ধেক করা হয়েছে, ক্ষেত্রফল দ্বিগুণ করা হয়েছে, দৈর্ঘ্য ঠিক রাখে, তখন কি হবে। তো এই জিনিসটা তুমি একবার দেখবা। সাথে দেখবা যে পটেনশিওমিটার কি কাজে ইউজ হয়, তারপর মিটার ব্রিজ কি কাজে ইউজ হয়, এই জিনিসটা একবার করে দেখবা। তোমার তারপরে আছে গ্যালভানোমিটারের ক্ষেত্রে কি সিরিজে সংযুক্ত করা হয় না, কি কাজে ইউজ হয় গ্যালভানোমিটারটা, অ্যামিটার এবং ভোল্ট মিটার কোনটা সিরিজে কোনটা প্যারালালে, এই জিনিসটা শিখবা। তারপরে শিখবা হচ্ছে শান্টের ইউজটা কি, হুইস্টন ব্রিজের ইউজ কি, এই জিনিসগুলো একটু দেখবা। আর এখানে বড় সার্কিটগুলো সলভ করার দরকার নেই, কারণ বড় সার্কিটগুলো নৈর্ব্যক্তিকে না আসার সম্ভাবনা বেশি। এই এতটুকু যদি পড়ো তোমার চলতরিৎ কমপ্লিট হয়ে যাবে। সাথে আরেকটা জিনিস, যে সাথে বিদ্যুৎ বিলের যে জিনিসটা আছে, বিদ্যুৎ বিল, এই বিদ্যুৎ বিলের যে হিসাব নিকাশটা এটা করবা, 2-3টা ম্যাথ করবা বিদ্যুৎ বিলের, যাতে ম্যাথ আসলে ভুল না হয়। তো একটু পড়বা। তারপর ভৌত আলোর ক্ষেত্রে নর্মালি কিছু নৈর্ব্যক্তিক আসতে পারে, যে তোমার আলোর ব্যতিচার অথবা অপবর্তন, ওগুলো কার তত্ত্বের মাধ্যমে প্রকাশ করা যায়, এইটা নৈর্ব্যক্তিক, মানে এক লাইনে উত্তর দেওয়ার মতো এই ধরনের প্রশ্ন কিছু আছে। দেখবা যে বইয়ের 2য় পৃষ্ঠায়, মানে ভৌত আলোক বিজ্ঞান খুললা 2য় পৃষ্ঠায় দেখবা যে এরকম কিছু নৈর্ব্যক্তিক আছে। তো ওই নৈর্ব্যক্তিকগুলো আসতে পারে। অথবা তোমাকে বলতে পারে যে 1/√μ ইপসাইলন নট, মিউ নট ইপসাইলন নট, এটার একক কি, এটাও আসতে পারে। অথবা বলতে পারে যে পয়েন্ট ভেক্টরের একক কি। না বেশি কঠিন আসবে না, মানে একটু ছোট যেগুলো টার্মগুলো আছে দেখবা যে বইয়ের ভিতরে
বোল্ড করে কিছু লাইন লেখা আছে, ওই লাইনগুলো একটু পড়লে তোমাদের হয়ে যাবে। তো এইটা হলো ভৌত আলোক বিজ্ঞান। সাথে এখন আছে হচ্ছে দ্বিচির পরীক্ষা রিলেটেডগুলা। তো দ্বিচির পরীক্ষার ক্ষেত্রে মনে করো যে x ইকুয়াল টু টোয়াইস এন ল্যামডা ডিভাইডেড বাই 2 ডি ডিভাইডেড বাই ডি। এই ছোট হাতের ডি হইতেছে গিয়ে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তো এখন বলবে যে চিরদ্বয়ের যদি মধ্যবর্তী দূরত্বকে আমি দ্বিগুণ করলে আমার যে ডোরার ব্যবধান হবে, ডোরার ব্যবধান কত হবে? এটা তো ডিস্টেন্স, মনে করো কেন্দ্র থেকে ডিস্টেন্স, যে কোনো একটা ডোরার ক্ষেত্রে, উজ্জ্বল ডোরার ক্ষেত্রে। তো তোমার ক্ষেত্রে ডোরা ব্যবধান চাইতে পারে, ব্যবধানের ক্ষেত্রে কিন্তু এই সূত্র না। তো দেখবা কখন কোন সূত্রটা ইউজ হয়। অন্ধকার ডোরার ক্ষেত্রে কেন্দ্র থেকে দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে কোন সূত্রটা ইউজ হয়? তো ডোরা ব্যবধান কি, ডোরা প্রস্থ কি, কম বেশি যদি করি, পর্দা চির থেকে পর্দার দূরত্ব যদি কম বেশি করি, এইরকম আমার চির আছে, আমি চিরের দূরত্বকেও যেমন চেঞ্জ করতে পারি, আমি চির থেকে পর্দার দূরত্বকেও কিন্তু চেঞ্জ করতে পারি। তখন আমার চিরের অবস্থাটা কি হবে, এই জিনিসটা শিখবা। অপবর্তন যদি বলি, অপবর্তন তেমন মনে করো যে ইম্পর্টেন্ট তেমন একটা বলা যাবে না, কারণ হচ্ছে স্যার যদি প্রশ্ন করে, স্যারের চোখে কিন্তু প্রথমেই এই দ্বিচির পরীক্ষার যে ইয়েটা আছে, ওই প্রশ্নগুলো কিন্তু আগে চোখে পড়বে। সো এগুলো কিন্তু, এইটা কিন্তু কি ইম্পর্টেন্ট। একটু যদি পড়ো তোমার আধুনিক পদার্থবিজ্ঞান মোটামুটি হয়ে যাবে। একটু খেয়াল রাখিও, আধুনিক না, ভৌত আলোক বিজ্ঞান মোটামুটি হয়ে যাবে। খালি ভৌত আলোক বিজ্ঞানে একটু মনে রাখিও যে থিওরির যে জিনিসগুলো আছে, মানে জ্ঞানমূলক যেসব কথাগুলো আছে, একটু বেশি ফোকাস দিও, তাহলে হবে। তুমি আধুনিক পদার্থবিজ্ঞান যখন পড়া শুরু করবা, আধুনিক পদার্থবিজ্ঞানে তোমার যে ফটো ইলেকট্রিক ইফেক্টগুলো আছে, এইচ ইকুয়াল টু এইচ মিউ, ইকুয়াল টু এইচ মিউ, তোমার শক্তি রিলেটেড, তারপর হচ্ছে ইভি, এগুলোর একক কি, এগুলো কখন হিসাব করে, সর্বোচ্চ গতিশক্তি কত হবে, এই জিনিসগুলো একটু পড়ে নিবা। সাথে কিছু দেখবা যে থিওরিটিক্যাল লাইন আছে, যদি এই যে ভৌত আলোক বিজ্ঞান এবং আধুনিক পদার্থবিজ্ঞান, এখানে মনে করো জ্ঞানমূলক যেই সব কথাগুলো আছে, ওগুলো যদি একটু পড়তে হবে কিন্তু তোমার। তো আধুনিক পদার্থবিজ্ঞানের তুমি এই জিনিসে ফটো ইলেকট্রিকের দিকে একটু বেশি ফোকাস দিও, ওখান থেকে প্রশ্ন আসতে পারে। তাছাড়াও যদি বলো যে দৈর্ঘ্য বেশি হওয়া, ভর বেশি হওয়া, সময় বেশি হওয়া, এগুলো আসতে পারে, কিন্তু মনে হয় এগুলো তুমি পারবা, কারণ কি একটা সূত্রে যেহেতু প্রয়োগ করে করা হয়, তো তুমি পারবা, কোনো সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে যদি বেশি বড় আসবে না, কারণ এমসিকিউ তো, এমসিকিউ এ বেশি কঠিন প্রশ্ন কিন্তু আসবে না। তো এগুলো একবার করে দেখে নিবা। বইয়ের শেষে যে যতটুকু ইনফরমেশনগুলো আছে, যেসব এমসিকিউগুলো আছে, ওটুক যদি করো আধুনিক পদার্থবিজ্ঞানের, তাহলে কিন্তু হবে। সেমিকন্ডাক্টরে দেখো, সেমিকন্ডাক্টরে কিছু সূত্র আছে, যে আই নির্ণয় সমান সমান কি, IB প্লাস IC, এই যে এই সূত্রটা তুমি শিখবা। আলফা এবং বিটা নির্ণয়ের যে সূত্র আছে, এই সূত্রটা শিখবা। এই সূত্র বেস জিনিসগুলো শিখলে সেমিকন্ডাক্টর হয়ে যাবে। তাছাড়াও বলতে পারে পি টাইপে কি ধরনের মৌল ব্যবহার করা হয় এবং এন টাইপে কি ধরনের মৌল ব্যবহার করা হয় ডোপিং এর ক্ষেত্রে, ওই জিনিসটা তুমি একটু শিখবে, তাহলে সেমিকন্ডাক্টর হয়ে যাবে। সেমিকন্ডাক্টর সহজ, যেসব প্রশ্ন আসবে এমনি প্রশ্ন কম আসে সেমিকন্ডাক্টর থেকে, যেগুলো আসবে তুমি পারবা, কারণ একবার দুইবার যদি পড়ে থাকো এমনি পারবা। আধুনিক পদার্থবিজ্ঞানটা একটু ফোকাস দিও, আধুনিক এবং ভৌত, কারণ এখানে হচ্ছে কি, ওই যে জ্ঞানমূলকটা একটু বেশি ডিস্টার্ব করবে। তো তোমাদের কাজ হবে কি, তুমি এই যে প্রশ্ন ব্যাংকটা নিবা, প্রশ্ন ব্যাংকটা নিয়ে তুমি প্রত্যেকটা অধ্যায় খুলবা, যে অধ্যায় আছে তোমাদের, তুমি খুলে প্রথমে তুমি 10টা করে ফেলবা, 10টা করে এইভাবে করবা সব অধ্যায়। দেন যদি সময় থাকে, দেন আবার আরেকবার করবা। না করলেও কোনো সমস্যা নেই, বাট করলে মানে পড়া তো ভালো, তা পড়তে তো সমস্যা নেই, একটু পড়ে নিবা। এইটা হলো প্রশ্ন ব্যাংকের ক্ষেত্রে। আর বইয়ের ক্ষেত্রে, বইয়ে কি পড়বা দেখো, বইয়ে যে পোস্টমর্টম করে মনে করো একটা অংশ বের করে নিছি। এখানে তুমি যদি দেখো যে এই যে ইসাক স্যারের বইয়ের এই যে শেষের যে কিছু লাইনগুলো আছে, এখানে দেখো এই যে এই লাইনগুলো তুমি পড়ে নিবা, এই যে লাইনগুলো। এবং এখানে যে নৈবেত্তিকগুলো আছে, এগুলো অবশ্যই দাগাবা, কারণ স্যার যদি বই খোলে তাহলে কিন্তু এইখান থেকে বই থেকে নৈবেত্তিক থেকে প্রশ্ন দিবে। তো তুমি এখানে প্রত্যেকটা লাইন পড়বা। এখানে শুধু নৈবেত্তিকগুলো আলাদা করে নিছি, এই যে তুমি শেষের যে লাইনগুলো আছে, এক কথায় যে লাইনগুলো, এই লাইনগুলো পড়বা, তাহলে তোমার ফিজিক্সের যে প্রস্তুতি এটা কমপ্লিট হয়ে যাবে। আবার এমন আবার হয়েও না যে প্রশ্ন পাইলা দিয়ে বললা কি প্রশ্ন এটা, ভয় পেয়ে গেছো, এইরকম যাতে না হয়। একটা দুইটা কঠিন আসতে পারে, তুমি ওগুলো স্কিপ করবা।
একটা প্রশ্ন দেখে মাথায় হাত হয়ে পড়ে গেছে, এরকম যাতে না হয়। একটা পারলা না, পরেরটাতে আসো, 2 নাম্বারটা পারলা না, তারপরেরটাতে আসো। যে কোনো জায়গা থেকে তুমি যদি শুরু করো, মনে করো যে ফিজিক্স শুরু করলা, প্রথম 3-4টা পারলা না, পরে তুমি পরের কোশ্চেনগুলো করা শুরু করো, তুমি ওখানে পারবা। দেখা গেলো 1-2টা কঠিন আসছে, এইটা জাস্ট এটা সবসময় হয় প্রত্যেকটা পরীক্ষায় যে 2-4টা কঠিন আসে। তো এটা নার্ভাস হওয়ার কারণে ওই 2-4টা না পারলে কোনো তোমার ক্ষতি হবে না। তুমি এই জিনিসগুলো একটু ভালো করে দেখে যাও, তাহলে এই হয়ে যাবে। আর মনে রাখবা, সবসময় মনে রাখবা, কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হবে, বিসিএস ক্যাডার হইতে হবে। এটাই তোমার হচ্ছে সাহস যোগাবে। তো